हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल মাস্টার কি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা এক্সাইজ মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 26th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে খুব সিরিয়াসলি ফলো করছো এবং সেগুলো সলভ করছো। তোমরা তোমাদের স্কোর আমাকে জানাবে এবং সেই স্কোরটা যদি তোমরা নিজেরা অ্যানালাইজ করবে তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কোথায় ভুল হচ্ছে, কোথায় প্রিপারেশন কম হচ্ছে, তোমাদের মেইন ফোকাসটা আরও বেশি করে কোথায় কোথায় কোন কোন পার্ট ইংলিশে কোন কোন টপিকের উপরে জোর দিতে হবে, এই জিনিসগুলো তোমাদের কাছে খুব পরিষ্কার জলের মতো হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। First question, I studied dash 12 p.m. বলা হচ্ছে I studied আমি পড়াশোনা করেছিলাম dash 12 p.m. 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত আমি পড়াশোনা করেছিলাম। এখানে কোন প্রিপোজিশনটা বসাবে? till, to, up to, at। I studied, দেখো 12টা পর্যন্ত আমি পড়াশোনা করেছি, সো আমরা এখানে till বসাবো। I studied till 12 p.m. অনেকে বলতে পারো I studied up to হতে পারে, up to মানে পর্যন্ত বোঝায়। যখন আমরা টিল বলছি তার মানে আমরা কোনো টাইমকে মেনশন করছি, টাইমকে রেফার করছি, সময়ের কথা বলছি। কিন্তু যখন আপ টু কিংবা টু এই দুটোর কথা বলছি তখন আমরা কোনো প্লেস, কোনো জায়গার কথা বলছি। মানে আমি ধরো বললাম যে আমি আজকে এত দূর পর্যন্ত হেঁটে গেছিলাম বা আমি এতটা ডিস্টেন্স আজকে হেঁটে গেছিলাম, সো তুমি তখন সেখানে টু বা আপ টু বসাবে। কিন্তু যখন কোনো সময়ের কথা বলা হচ্ছে, এই সময় পর্যন্ত আমি কাজ করেছি, তখন আমরা টিল বসাবো। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, শি রিফ্রেন্স টু ডু দিস ওয়ার্ক। এই যে রিফ্রেন্স মানে বিরত থাকা, রিফ্রেন্সের পরে টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা থেকে সে মানে কাজটা করা থেকে সে বিরত থেকেছে। এই যে টু ডু এই পার্টটাকে হয় তুমি ইমপ্রুভ করবে নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। এখন দেখো অপশন যেগুলো আছে, ফ্রম ডুইং, শি রিফ্রেন্স ফ্রম ডুইং, নো ইমপ্রুভমেন্ট, ডুইং ফ্রম ডু। এইখানে রিফ্রেন্স মানে বিরত থাকা, সো বিরত থাকা মানে কোনো কিছু থেকে বিরত থাকা। এই যে কোনো কিছু থেকে, সেই জন্য আমরা ফ্রম বলবো। আমরা এখানে ফ্রম প্রিপোজিশন বসাবো এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো। সো ফ্রম ডুইং, শি রিফ্রেন্স ফ্রম ডুইং দিস ওয়ার্ক, এই কাজটা করা থেকে সে বিরত থেকেছে। সো ফ্রম ডুইং অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, ফিয়ার অফ গেটিং ফ্যাট, ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে। ফিয়ার অফ গেটিং ফ্যাট মানে মোটা হয়ে যাওয়ার ভয়। মোটা হয়ে যাওয়ার ভয়কে কি বলা হয়? জেরোফোবিয়া, বিব্লিওফোবিয়া, ক্লেপ্টোম্যানিয়া, লাইপোফোবিয়া। দেখো জেরোফোবিয়া মানে হচ্ছে যে বয়স বেড়ে যাওয়ার ভয়, মানে ফিয়ার অফ ওল্ড এজ, বয়স বেড়ে যাওয়ার ভয়, তাকে জেরোফোবিয়া বলা হয়। এটা সঠিক উত্তর নয়। বিব্লিওফোবিয়া মানে বই পড়াশুনো বা বুকস থেকে ভয়, বই থেকে ভয়, এটাও সঠিক উত্তর নয়। ক্লেপ্টোম্যানিয়া মানে চুরি করার একটা অদ্ভুত যে আকাঙ্ক্ষা থাকে, চুরি করার একটা অদ্ভুত নেশা থাকে, ঠিক আছে, তখন আমরা তাকে ক্লেপ্টোম্যানিয়াক বলে থাকি, এটা সঠিক উত্তর নয়। অপশন ডি হবে সঠিক, লাইপোফোবিয়া। লাইপোফোবিয়া মানে হচ্ছে মোটা হয়ে যাওয়ার ভয়। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, শি ইজ টু রাইট আ লেটার। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। শি এখানে সাবজেক্ট, ইজ টু রাইট এটা তোমার ভার্ব পার্ট, আর লেটার অবজেক্ট। তাহলে আমরা ভয়েস চেঞ্জে জানি প্যাসিভ ভয়েসে অবজেক্টটা দিয়ে শুরু করব, তাহলে আর লেটার প্রথমে আসবে। এরপরে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে লেটারের পরেও কিন্তু আমরা ইজ বসাবো, কারণ লেটার সিঙ্গুলার সাবজেক্ট ইজ বসবে। যেখানে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে যখন অ্যাক্টিভ ভয়েসে ইনফিনিটিভ রয়েছে, অর্থাৎ টু রাইট, টু তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো আছে, টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো আছে, ইনফিনিটিভ আছে, তখন কিন্তু ইনফিনিটিভ পোর্শনটাকে পার্টটাকে প্যাসিভ ভয়েসে করার সময় টু, তারপরে একটা বি বসবে, টু বি, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। সুতরাং এখানেও তাই হবে। আর লেটার ইজ টু বি রাইট এর থার্ড ফর্ম রিটেন বাই হার। সো অপশন বি হবে সঠিক উত্তর। অপশন এতে দেখো হ্যাজ লিখেছে, এখানে হ্যাজ হেল্পিং ভার্ব থাকবে না, কারণ অ্যাক্টিভ ভয়েসে ইজ ছিল, হ্যাজ কোথাও ছিল না। সো অপশন এ ভুল। অপশন সিতে বলছে লেটার ওয়াজ, এখানে দেখো পাস্ট টেন্স করে দিয়েছে, ইজটাকে ওয়াজ করে দিয়েছে, এটাও ভুল হলো।
অপশন ডিতে বলছে লেটার ইজ টু রিটেন, এখানে টু এর পরে বি বসবে, সো এই অপশন ডিটাও ভুল হচ্ছে। যখন ইনফিনিটিভ থাকছে, টু রাইট বা টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকছে এবং তাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হবে, তখন আমরা ইনফিনিটিভকে চেঞ্জ করে টু বি এবং ভার্বের সাথে থার্ড ফর্ম এটা তৈরি করে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে ইউজ করব। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, মাই ব্রাদার ইজ ইন্টারেস্টেড ড্যাশ ইন আর্মি, আমার ভাই ইন্টারেস্টেড আর্মিতে, মানে আর্মিতে জয়েন করতে ইন্টারেস্টেড। এখানে দেখো যে চারটে অপশন আছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক হবে। টু সার্ভ, ইন সার্ভিং, ফর সার্ভিং, উইথ সার্ভিং। দেখো ইন্টারেস্টেডের পরে তুমি এখানে ইন বসাবে, ইন্টারেস্টেড ইন এবং তারপরে জিরান্ড সার্ভিং বসানো হচ্ছে। যখন ভার্বের সাথে আইএনজি বসিয়ে আমরা তাকে নাউন করছি এবং সেটা কিন্তু নাউনের মতো কাজ করছে ভার্বটা, তখন ইন সার্ভিং মানে জিরান্ড ইউজ করা হচ্ছে। সো মাই ব্রাদার ইজ ইন্টারেস্টেড ইন সার্ভিং দি আর্মি, ইন সার্ভিং ইন দি আর্মি। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, হি সেড হোয়াট আ গুড নিউজ, এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। তাহলে যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তখন কিন্তু এই যে সিম্পল যে সেইড বা টোল্ড আমরা এগুলো বসাই সেটা বসাবো না, এক্সক্লেমড বসাবো। প্রত্যেকটা অপশনে দেখো এক্সক্লেমড, দ্যাট এই পর্যন্ত ঠিক আছে। এরপরে এই যে হোয়াট এ গুড নিউজ, এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, ভার্ব নেই। তোমাকে সাবজেক্ট এবং ভার্ব মনে করতে হবে যে এখানে একটা ইট ইজ আছে। হোয়াট এ গুড নিউজ, ইট ইজ, এটা খুব ভালো খবর, এবং সেটাকেই কিন্তু ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় সাবজেক্ট করতে হবে। সো এখানে ইট সাবজেক্ট হলো। এরপরে বলা হচ্ছে যে ইটের পরে ইজ ছিল, কিন্তু ইজটা তো চেঞ্জ হয়ে ওয়াজ হবে। সো দেখো অপশন বিতে ইটের পরে ওয়াজ আছে, অপশন এতে ইজ আছে, প্রেজেন্ট টেন্স রেখেছে, তাই অপশন এটা ভুল হয়ে গেল। অপশন বিতে দেখো ওয়াজ আছে, সো ইট ওয়াজ হবে, তারপরে এ বসানো হলো। এই যে হোয়াট আছে এক্সক্লামেটরি সেন্টেন্সে, হোয়াট মানে কি ভালো খবর। এই যে কি ভালো খবরটা যখন আমরা সিম্পল সেন্টেন্সে বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে বলছি, তখন সেটা হয়ে যায় খুব ভালো খবর, খুব ভালো খবর, মানে কি ভালো খবরটা খুব ভালো খবর হয়ে যায়। এই যে খুব ভালো খবর সেটাকে আমরা ট্রান্সলেট করব ভেরি গুড নিউজ, তাহলে হোয়াটের বদলে আমরা ভেরি বসাবো। সো হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি গুড নিউজ, তাই অপশন বি হবে সঠিক উত্তর। সিতে বলছে ইট ইজ আ গুড নিউজ, এখানে তো ইজ হবে না, প্রেজেন্ট টেন্স হবে না, তাই অপশন সি ভুল। অপশন ডিতে বলছে ইট ওয়াজ, আবার এখানে অপশন পাস্ট টেন্স করে দেওয়া হয়েছে অপশনে, তাই এটাও ভুল। এবং এখানে আরেকটা ভুল ছিল, এখানে ভেরিটা বসানো হয়নি, ভেরি গুড নিউজটা বসানো হয়নি, সেটাও একটা ভুল। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, সিনোনিম অফ বেনেভোলেন্ট, বেনেভোলেন্ট শব্দটার সিনোনিম কি হবে? দেখো যখন বেনে এই যে শব্দটা আছে এটার মানে হচ্ছে খুব কাইন্ড, খুব দয়ালু, ঠিক আছে, অন্যের প্রতি খুব ভালোবাসা রয়েছে, সহানুভূতি রয়েছে। সো বেনেভোলেন্টের সাথে আমি কাইন্ড এটা শব্দটা চুজ করব অ্যাজ সিনোনিম। এখানে বেনিফিশিয়াল মানে খুব উপকারী, হেল্পফুল মানে উপকারী, সাহায্যকারী, সাপোর্টিভ মানে কেউ কাউকে খুব সাহায্য করছে, সাপোর্ট দিচ্ছে। সো বেনেভোলেন্টের সিনোনিম হবে কাইন্ড, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান্টোনিম অফ ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট শব্দটার অ্যান্টোনিম কি হবে, অপোজিট ওয়ার্ড কি হবে? দেখো ফ্লুয়েন্ট মানে গড়গড় করে কথা বলে যাওয়া বা প্রচণ্ডভাবেই তার একটা স্পিড রয়েছে কাজে, বা খুব সড়গড়, কাজ করতে খুব সড়গড়, তখন আমরা তাকে ফ্লুয়েন্ট বলে থাকি। অপোজিট কি হবে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট, হল্টিং, ডিগ্রেডিং, ইনসেনসিটিভ। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা উপযুক্ত নয় বা যথাযথ নয়, এটা সঠিক উত্তর নয়। ডিগ্রেডিং মানে খুব নিচু দিকে যাচ্ছে বা মান কমে যাচ্ছে, কোনো কিছুর অবনতি হচ্ছে, এটাও সঠিক উত্তর নয়। ইনসেনসিটিভ মানে অসংবেদনশীল, এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন বি, হল্টিং। হল্ট মানে থেমে থেমে যাচ্ছে, হল্ট মানে থেমে থেমে যাচ্ছে। ফ্লুয়েন্ট মানে যদি হয় এক নাগাড়ে চলেছে, ওকে, প্রচণ্ড স্পিডে এবং সড়গড় করে কাজটা চলছে, ব্যাপারটা চলছে, কথা বলছে, তখন তাকে আমরা ফ্লুয়েন্ট স্পিকার বলে থাকি। কিন্তু কথা বলার সময় বা কাজ করার সময় যদি হল্ট করছে, বারবার বাধা দিয়ে দিয়ে কাজ করছে বা থেমে থেমে কাজ করছে, তখন তাকে আমরা হল্টিং বলতে পারি। সো ফ্লুয়েন্টের অপোজিট হবে হল্টিং। কোয়েশ্চেন নাম্বার 9, আ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার, তাকে কি বলবো? যখন অনেক সংখ্যায় মাছ একসাথে সাঁতার কাটছে তখন তাকে আমরা বলতে পারি শোল, শোল অফ ফিশেস, এটা বলবো। শোল মানে হচ্ছে মাছের ঝাঁক, ওকে।
ট্রুপ মানে তুমি এখানে সৈন্যদের দলকে ট্রুপ বলতে পারো, সোয়ার্ম হচ্ছে মৌমাছির দল, আর সোয়ার্ম অফ বিজ বলতে পারো, লিটার মানে একই মায়ের অনেকগুলো যখন বাচ্চা হচ্ছে, সন্তান হচ্ছে, ঠিক আছে, তখন তাদেরকে লিটার বলা হয়ে থাকে। সো অপশন ডি হবে সঠিক, মাছের ঝাঁক মানে শোল। কোয়েশ্চেন নাম্বার 10, the first inning of the match was very sensational, no error। চারটে পার্টের মধ্যে কোথায় ভুল আছে তোমায় বলতে হবে। দেখো ভুলটা হচ্ছে দ্য ফার্স্ট ইনিং, এখানে ইনিং হয় না, কথাটা ইনিংস, এখানে একটা এস বসবে, দ্য ফার্স্ট ইনিংস। ওকে, এই ইনিংসটা এখানে ভুল ছিল, এস ছিল না, তাই অপশন এ হবে রাইট অপশন, কারণ নাম্বার 1 পার্টে সেন্টেন্সে ভুল আছে, দ্য ফার্স্ট ইনিংস হবে রাইট। কোয়েশ্চেন নাম্বার 11, when someone says get out, he or she gives। যখন কেউ বলছে গেট আউট, এখান থেকে বেরিয়ে যাও, তখন সে কি দেয়? পারমিশন দেয়, অর্ডার দেয়, ব্লেসিংস দেয়, অ্যাডভাইস দেয়। দেখো গেট আউট মানে এখান থেকে বেরিয়ে যাও, যখন কাউকে বলা হচ্ছে ডেফিনেটলি ইউজুয়ালি কিন্তু সে অর্ডার করে, কাউকে আদেশ করে, সুতরাং আমরা অপশন বি চুজ করব। এখানে ব্লেসিংস মানে আশীর্বাদ দেওয়া, এটা একদমই সঠিক হবে না। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এগুলো কিন্তু কখনোই উপদেশ দেওয়া আশীর্বাদ দিচ্ছে না। পারমিশন অনুমতি দেওয়া, এটাও কিন্তু হচ্ছে না। সো অপশন বি হবে সঠিক, when someone says get out, he or she gives order। Question number 12, he has to abide by the hard and fast rule of the company। তাকে কোম্পানির যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে, নিয়মগুলো আছে, সেগুলো তাকে মেনে চলতে হবে। অ্যাবাইড বাই মানে তাকে মান্য করতে হবে। হার্ড অ্যান্ড ফাস্ট এই কথাটার মানে কি, এই ইডিয়ামটার মানে কি? ফ্লেক্সিবল, স্ট্রিক্ট, ডিফিকাল্ট, অনেস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট কথাটার মানে হচ্ছে প্রচণ্ডভাবে স্ট্রিক্ট, খুব কঠোর, বা প্রচণ্ডভাবে ডিসিপ্লিন মেনটেন করে থাকে। সো হার্ড অ্যান্ড ফাস্ট মানে স্ট্রিক্ট, প্রচণ্ডভাবেই এই নিয়মগুলো তাকে মানতে হবে, কোনো রকম এর অন্যথা করা যাবে না। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান তোমাকে চুজ করতে হবে। অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন মানে হচ্ছে কাউকে হত্যা করা। ওকে, অ্যাসাসিনেশন এখানে সঠিক বানান কোনটা? খুব সুন্দর একটা বানান, এখানে ডাবল এস হয় দুবার করে, অ্যাসাসিনেশনে ডাবল এস দুবার থাকে। সো তুমি এখানে বলতে পারো অপশন সি হবে সঠিক উত্তর, এ ডাবল এস, এ ডাবল এস, অ্যাসাসিনেশন, INATION, অ্যাসাসিনেশন। সো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, many happy returns of your birthday we said। আমরা বললাম many happy returns of your birthday, তোমার জন্মদিনটা বারবার ফিরে ফিরে আসুক। এখানে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। we greeted him on his birthday, we said that many happy returns of your birthday, we wished him many happy returns of his birthday, we prayed for many happy returns of his birthday। দেখো এখানে আমরা সেইড বলবো না, কারণ যখন কাউকে জন্মদিনে উইশ করছি না, এই যে উইশ কথাটা চলে আসলো, তাই এখানে আমরা সিম্পল সেইড বলবো না। প্রে এখানে বলবো না, তোমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় আমরা কিন্তু প্রার্থনা করছি না, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি, তাই জন্য আমরা এখানে উইশ বলবো। সো উই উইশড হিম মেনি হ্যাপি রিটার্নস অফ হিজ বার্থডে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, দি কনভিক্ট ওয়াজ ফাউন্ড গিলটি বাই দি জুরি। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দি কনভিক্ট ওয়াজ ফাউন্ড গিলটি বাই দি জুরি। তোমাকে প্রথমে দেখতে হবে এই যে সেন্টেন্সে দেওয়া আছে সেটা অ্যাক্টিভে না প্যাসিভে দেওয়া আছে। সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, কারণ এখানে সাবজেক্ট কনভিক্ট, তারপরে বি ভার্ব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, এবং তারপরে বাই দ্য জুরি আছে। সো এটা ডেফিনেটলি প্যাসিভ ভয়েসে রয়েছে। তোমাকে এখান থেকে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে কথাটা। এখানে কাজটা কে করছে? জুরি করছে, বাই দ্য জুরি মানে অবজেক্টে জুরি বসেছে, সেটা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে করার সময় সাবজেক্ট হয়ে যাবে, তাহলে জুরি হবে সাবজেক্ট। এবার এখানে দেখো ওয়াজ ফাউন্ড মানে সিম্পল পাস্ট টেন্সে ছিল, যখন সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন দ্য জুরির পরে আমি পাস্ট টেন্স বসাবো, তার মানে ফাউন্ড হবে। ফাউন্ডটা কিন্তু পাস্ট টেন্স বসছে, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ওকে, এখানে যে ওয়াজের পরে বসেছে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এটা ফাইন্ড ভার্বের পাস্ট ফর্মও কিন্তু ফাউন্ডই হয়। সো দ্য জুরি, তারপরে আমরা কি বলবো? ফাউন্ড বলবো, দ্য জুরি ফাউন্ড। ওকে, এরপরে যেটা আছে যে ফাউন্ড, কি কাকে ফাউন্ড করেছে? দ্য কনভিক্টকে ফাউন্ড করেছে, মানে অপরাধীকে। তাহলে এই যে সাবজেক্টে ছিল প্যাসিভে সেটা অবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে, তখন দ্য জুরি ফাউন্ড দ্য কনভিক্ট, এবং তারপরে বসছে গিলটি, তারপরে বসছে গিলটি। ওকে, সো অপশন সি হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, দি ডিজিজড লেফট ড্যাশ হিম 2 young children। বলছে ডিজিজড মানে যে মারা গেল, মৃত ব্যক্তিটি ছেড়ে গেছে তার 2টি ইয়াং বাচ্চাকে
ড্যাশ হিম, তার পেছনে, মানে সে যখন মারা গেছে তারপরে সে দুটি বাচ্চাকে ছেড়ে গেছে পৃথিবীতে, মানে তার দুটি বাচ্চা তারা ইয়াং এবং যখন সে মারা গেছে তাদের ক্ষেত্রে পৃথিবীতে ছেড়ে চলে গেছে। এই যে কথাটা বলা হয় তার জন্য আমরা কোন প্রিপোজিশনটা বসাবো? ফর, উইথ, বাই, বিহাইন্ড। দেখো সঠিক প্রিপোজিশন হবে বিহাইন্ড বা বিহাইন্ড। দ্য ডিজিজড লেফট বিহাইন্ড হিম টু ইয়াং চিলড্রেন, বা এই মৃত লোকটি তার পেছনে বা তার মানে পৃথিবীতে দুটি বাচ্চাকে ছেড়ে চলে গেছে। সো লেফট বিহাইন্ড হিম। ওকে, সো অপশন ডি হবে রাইট অপশন। Question number 17. His offense is unpardonable. Offense মানে অপরাধ, দোষ, is হয় unpardonable. Pardonable মানে হচ্ছে ক্ষমা করা যায়, ক্ষমার যোগ্য। Unpardonable মানে ক্ষমার অযোগ্য। সে যে অপরাধটি করেছে সেটা ক্ষমার অযোগ্য। এই সেন্টেন্সটাকে মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। অপশনস দেখো, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই থাকবে। কিন্তু অপশন বিতে দেখো রয়েছে দ্য অফেন্স ইজ নট পার্ডনেবল, এখানে কোথাও কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, সুতরাং অপশন বি ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে হি কমিটেড আ পার্ডনেবল অফেন্স, দেখো সাবজেক্ট আছে, এখানে মেইন ভার্ব আছে, তারপরে অবজেক্টগুলো বসানো আছে, এখানেও কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, তাই অপশন ডিটাও ভুল হয়ে গেল। অপশন সি এবং এ আমাদের হাতে রইল। এবার যেটা বলা হচ্ছে সে যে অপরাধটা করেছে সেটা হয় আনপার্ডনেবল, ক্ষমার অযোগ্য। তাহলে এই যে আনপার্ডনেবল এই শব্দটাকে কিন্তু তোমাকে কি করতে হবে, এটা এখান থেকে তুমি একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করতে পারো। যেটা বলা হচ্ছে অপশন এ তে রয়েছে দ্য অফেন্স, সে যে দোষটা করেছিল, হুইচ হি কমিটেড, সে যেটা করেছিল, মানে দোষ যেটা সে করেছিল, কমিট করেছিল, ইজ নট পার্ডনেবল, সেটা হয় পার্ডনেবল নয়। এখানে দ্য অফেন্স, এই যে দোষটা, অফেন্স হুইচ হি কমিটেড, যেটা সে সংঘটিত করেছিল, দেখো এই হুইচ থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ হুইচ হি কমিটেড পর্যন্ত তৈরি করা হলো, মানে অফেন্সের থেকে হুইচ হি কমিটেড এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে তারপরে কিন্তু দেখো এই যে অফেন্স সাবজেক্ট, তারপরে যে ভার্বটা ইজ নট পার্ডনেবল করা হয়েছে। সো অপশন এ হবে সঠিক, কারণ এই হুইচ হি কমিটেড এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। অপশন সিতে দেখো বলছে দি অফেন্স হুইচ ইজ পার্ডনেবল, অফেন্স যেটা হয় আনপার্ডনেবল, কিন্তু এইখানে তুমি দেখতে পাচ্ছ এই যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে কিন্তু এখানে ক্লজ তৈরি হলো, কিন্তু এই সাবজেক্টের কোনো ভার্ব এখানে দেওয়া হয়নি, সুতরাং সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়নি, তাই অপশন সি ভুল হচ্ছে। তাই অপশন এ হবে রাইট অপশন। দি অফেন্স হুইচ হি কমিটেড, এই দোষটা যেটা সে করেছিল সেটা হয় আনপার্ডনেবল বা সেটা হয় নট পার্ডনেবল। Question number 18. Look before you leap. Make it negative. বলছে লুক, দেখো, বিফোর আগে, ইউ লিপ মানে ঝাঁপ দেওয়ার আগে তুমি দেখে নাও কোথায় ঝাঁপ দিচ্ছ, ঝাঁপ দেওয়ার আগে দেখে নাও। এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক সেন্টেন্সে পরিণত করতে হবে। আমরা জানি নাবাচক সেন্টেন্স মানে সেখানে নট থাকবে। বলছে ডু নট লুক বিফোর ইউ লিপ, বলছে তুমি তাকিও না লাফ দেওয়ার আগে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ডু নট লুক বিফোর ইউ লিপ মানে লাফ দেওয়ার আগে তুমি তাকিও না। অপশন বিতে বলছে ডোন্ট লিপ বিফোর ইউ লুক, তুমি ঝাঁপ দিও না বিফোর ইউ লুক, যখন তুমি তাকাচ্ছ তার আগে, মানে তাকানোর আগেই তুমি ঝাঁপ দিও না। সিতে বলছে ইউ শুড নট লিপ, তোমার ঝাঁপ দেওয়া উচিত নয়। ডিতে বলছে ডোন্ট লিপ বিফোর ইউ লুকস, মানে তুমি ঝাঁপ দিও না তাকানোর আগে। দেখো এখানে যেটা বলা হচ্ছে অপশন এতে ডু নট লুক বিফোর ইউ লিপ মানে ঝাঁপ দেওয়ার আগে তুমি তাকিও না, মানে ঝাঁপ দেওয়ার আগে তাকিও না মানে কি, আমি তাকাবো তারপরে তো ঝাঁপ দেবো, সো চোখ বুঝে ঝাঁপ দিয়ে তারপর তাকিয়ে তো লাভ নেই। সো অপশন বি, অপশন এ ভুল হচ্ছে। অপশন সিতে বলছে ইউ শুড নট লিপ, তোমার ঝাঁপ দেওয়া উচিত নয়, কিন্তু এখানে লুকের ব্যাপারটা পুরোপুরি ভুলে গেছে, সো অপশন সি আমাদের সঠিক উত্তর নয়। ডিতে বলছে ডোন্ট লিভ বিফোর ইউ লুকস, দেখো ইউ এর পরে কিন্তু ভার্বের সাথে এস বাই ইয়েস বসাবো না আমরা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় যে তারপরে ভার্বের সাথে এস বাই ইয়েস বসাবো, সো অপশন ডিটাও ভুল। অপশন বি আমাদের হাতে রইল যেটা সঠিক, ডোন্ট লিভ ঝাঁপ দিও না বিফোর ইউ লুক তাকানোর আগে। কোয়েশ্চেন নাম্বার 19, হাউ স্মার্ট শি ইজ, হাউ স্মার্ট শি ইজ, সে কত স্মার্ট, মেক ইট অ্যাসার্টিভ। এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। হাউ স্মার্ট শি ইজ, শি ইজ স্মার্ট, শি ইজ ভেরি স্মার্ট,
হাউ স্মার্ট ইজ শি, শি ওয়াজ ভেরি স্মার্ট। দেখো এখানে ওয়াজ বলা হয়েছে, ওয়াজ হবে না কারণ এখানে ইজ ছিল, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এটা ওয়াজ হবে না। বলছে শি ইজ স্মার্ট, কিন্তু এখানে হাউটাকে পুরোপুরি ভুলে যাচ্ছে, হাউ এর জন্য এখানে কিন্তু একটা ভেরি আসবে, সে কত স্মার্ট, তার মানে সে খুব স্মার্ট। সো অপশন বি হবে সঠিক, শি ইজ ভেরি স্মার্ট। Question number 20. I am sorry that you had left your book which is old and tattered when you came here last time. How many subordinate clauses are there in the sentence? এই যে সেন্টেন্সটা তার মধ্যে কতগুলো সাবঅর্ডিনেট ক্লজ আছে। দেখো যে সেন্টেন্সটা পড়লাম একটু বড় বলে মনে হচ্ছে, বাট একটু ভালো করে দেখলেই সাবঅর্ডিনেট ক্লজগুলো তোমরা খুঁজে পাবে। দেখো আই এম সরি, আমি দুঃখিত, দ্যাট ইউ হ্যাড লেফট ইউর বুক, যে কারণ তুমি তোমার বইটা ছেড়ে গেছো, সো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। এবার দেখো বইটার সম্পর্কে বলছে হুইচ ইজ ওল্ড অ্যান্ড ট্যাটার, সেই বইটা হচ্ছে পুরনো এবং ছেঁড়াখোড়া, সো এই হুইচ থেকে আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। তারপরে বলছে ওয়েন ইউ কেম হিয়ার লাস্ট টাইম, যখন তুমি এখানে এসেছিলে, আবার এই ওয়েন থেকেও আর একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে। সো দ্যাট ইউ হ্যাড লেফট ইউর বুক, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, হুইচ ইজ ওল্ড অ্যান্ড ট্যাটার সেকেন্ড সাবঅর্ডিনেট ক্লজ, ওয়েন ইউ কেম হিয়ার লাস্ট নাইট থার্ড সাবঅর্ডিনেট ক্লজ। সো এই সেন্টেন্সটায় আমরা তিনটে সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, অপশন সি হবে সঠিক উত্তর। এবং এই সেন্টেন্সটা বলার অপেক্ষা রাখে না একটা কমপ্লেক্স সেন্টেন্স। আই হোপ আজকের 20টা কোয়েশ্চেন তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন দেখেছো এবং অবশ্যই তোমরা তোমাদের স্কোর কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।